আসসালামু আলাইকুম। মুজিব শতবর্ষ এবং শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শারীরিক শিক্ষা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস পরিচালনা আছি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ সহ পুরো বিশ্ব এক মরণব্যাধি বা মরণ ভাইরাস করোনা ভাইরাস আক্রান্ত বিগত 1 বছরের বেশি সময় ধরে। এই সময় আমরা কি করব? নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং খুব প্রয়োজন ব্যতীত আমরা কেউ বাসার বাইরে যাব না। যদি বাসার বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিয়েই আমরা বাসার বাইরে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের শিখন ফল অর্থাৎ আজকে আলোচনা শেষে আমরা কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানতে বলতে এবং ব্যাখ্যা করতে পারবো আমরা একটু দেখে নিই। স্বাস্থ্য বিজ্ঞানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। সাধারণ সংক্রামক রোগের লক্ষণ দেখে রোগ চিহ্নিত করতে পারবে। সংক্রামক রোগ প্রতিরোধের উপায় বর্ণনা করতে পারবে। এগুলো হলো আমাদের আজকের শিক্ষণফল। আমরা একটু আলোচ্য বিষয়গুলো দেখে নিই। স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কিত ধারণা ও প্রয়োজনীয়তা, সাধারণ সংক্রামক রোগ, সংক্রামক রোগের লক্ষণ ও মাধ্যম, সাধারণ রোগের সংক্রামক রোগের কারণ ও ফলাফল, সংক্রামক রোগের প্রতিকার এবং আত্মসচেতনতা। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। স্বাস্থ্য বিজ্ঞানের ধারণা ও প্রয়োজনীয়তা। দেখো, স্বাস্থ্য বিজ্ঞানটিকে সম্পর্কে আমাদের সুস্পষ্ট একটা ধারণা থাকা প্রয়োজন এবং এর প্রয়োজনীয়তা কেন সেটা সম্পর্কে আমরা একটু জানবো। স্বাস্থ্য কিন্তু একটা অমূল্য সম্পদ। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ওয়েলথ লস্ট নাথিং লস্ট, হেলথ লস্ট সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট এভরিথিং লস্ট। সুতরাং সম্পদ হারলে তোমার তেমন ক্ষতি হবে না, স্বাস্থ্য হারালে অনেক ক্ষতি হবে, কিন্তু যদি চরিত্রটি হারিয়ে যায় তা আরো বেশি ক্ষতি হবে। সুতরাং স্বাস্থ্য হচ্ছে একটি অমূল্য সম্পদ। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ। স্বাস্থ্যের মতো মূল্যবান সম্পদ লাভ করতে হলে আমাদেরকে স্বাস্থ্য বিজ্ঞান সম্বন্ধে অবশ্যই জ্ঞান লাভ করতে হবে। আমাদের স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে অবশ্যই স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, কারণ আমরা সমাজবদ্ধ জীব, আমরা সমাজে একতাবদ্ধ হয়ে বসবাস করি। আমরা কাজেই আমাদের স্বাস্থ্যের উপর পারিপার্শ্বিক ও সামাজিক অবস্থার প্রভাব থাকবেই। সুতরাং এই পারিপার্শ্বিক এবং সামাজিক অবস্থার বিবেচনা করে আমাদের স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করতে, এই প্রভাব কি তা আমাদের বুঝতে হবে। আসলে পারিপার্শ্বিক এবং সামাজিক প্রভাব কি, এগুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। অপরিচ্ছন্ন পরিবেশে কিভাবে স্বাস্থ্যহানি ঘটায় এবং একজনের দেহ থেকে সংক্রামক ব্যাধি কিভাবে অন্যের দেহে সংক্রমণ ঘটায় এবং তা প্রতিকারের ব্যবস্থা প্রভৃতি বিষয় স্বাস্থ্য বিজ্ঞানের আওতাভুক্ত। তাহলে স্বাস্থ্য বিজ্ঞানের আওতাভুক্ত কি কি বিষয়গুলো দেখো। স্বাস্থ্য কিভাবে হচ্ছে আমাদের শরীরটাকে দুর্বল করে ফেলে, অর্থাৎ স্বাস্থ্য হানি ঘটে, অর্থাৎ স্বাস্থ্য ক্ষতি করে। একজনের দেহ থেকে সংক্রামক ব্যাধি কিভাবে অন্যজনের দেহে সংক্রমণ ঘটায়, অর্থাৎ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে কিভাবে একটা রোগ পার হয়ে যায় এবং তা থেকে প্রতিকারের ব্যবস্থা, সবই কিন্তু স্বাস্থ্য বিজ্ঞানের আওতাভুক্ত। স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্যসম্মত গৃহ, সুষম খাদ্য, মলমূত্র ত্যাগ ও আবর্জনা দূর করার ব্যবস্থা প্রয়োজন। শুধু ওই উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে জানলে হবে না। দেখো, স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের প্রয়োজন কি হচ্ছে? স্বাস্থ্যসম্মত গৃহ, অর্থাৎ আমরা যে বাড়ি বা ঘরে অবস্থান করি সেই ঘরটা যদি আমার জন্য স্বাস্থ্যসম্মত না হয়, তাহলে আমার পারিপার্শ্বিক পরিবেশটা যতই ভালো হোক না কেন, আমার কিন্তু স্বাস্থ্য উন্নতি সম্ভব নয়। তার পাশাপাশি দেখো, সুষম খাদ্য। আমরা যদি সুষম খাদ্য না খাই, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ভিটামিনযুক্ত খাবার যদি আমরা না খেয়ে থাকি, তাহলে কি হবে? আমার ঘরের পরিবেশ ভালো হলো, পারিপার্শ্বিক পরিবেশ ভালো হলো, কিন্তু আমার খাবারে পর্যাপ্ত পরিমাণ সুষম বা প্রোটিনের বা ভিটামিনের অভাব রয়েছে, তাহলে কি হবে? আমার শরীরে যে ঘাটতিগুলো সেগুলো কখনোই পূরণ সম্ভব নয়। সেজন্য অবশ্যই আমাকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। মলমূত্র, আসলে এই যে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা যদি আমার বাড়িতে বা আমার পরিবারে যদি না থাকে, তাহলে কিন্তু পরিবেশ অত্যন্ত দ্রুত নোংরা হয়ে যাবে এবং আশেপাশে রোগবালাই খুব দ্রুত ছড়িয়ে পড়বে। সেজন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা খুব খুব এবং খুব প্রয়োজন। আবর্জনা দূর করার ব্যবস্থার প্রয়োজন। দেখা যাচ্ছে আমার বাসার ব্যবহৃত যে সকল জিনিস ব্যবহার করার পরে যে আবর্জনাগুলো তৈরি হচ্ছে, আমি সেগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখলাম, তাহলে কি হলো? স্বাস্থ্যসম্মত গৃহ, সুষম খাদ্য, মলমূত্র ত্যাগ, এগুলো সবকিছু কিন্তু আমার বৃথা চলে যাবে। সেজন্য আবর্জনা দূরীকরণের ব্যবস্থা প্রয়োজন। অর্থাৎ দেখো, প্রত্যেকটি বিষয় কিন্তু একটা আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
স্বাস্থ্যবিজ্ঞান পাঠের উদ্দেশ্য হলো স্বাস্থ্যনীতি সম্বন্ধে জ্ঞান লাভ করা ও রোগ প্রতিরোধ করা। তাহলে আমাদের স্বাস্থ্যবিজ্ঞান পাঠের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো স্বাস্থ্যনীতি সম্পর্কে জ্ঞান লাভ করা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার কয়েকটি উপায় এখানে দেখো তুলে দেওয়া হলো। নিয়মিত গোসল করা, আমাদেরকে অবশ্যই নিয়মিত গোসল করতে হবে। নিয়মিত গোসল না করলে কিন্তু শরীরে কি হবে, রোগ জীবাণু বাসা বাঁধবে, অর্থাৎ শরীরে ময়লা হয়ে যাবে এবং সেখানে থেকে রোগ বা জীবাণু সৃষ্টি হবে। সময় মতো চুল কাটা, আমাদেরকে নির্দিষ্ট সময় অবশ্যই আমাদের চুলগুলো সুন্দর করে কেটে নিতে হবে। চুল কিন্তু যেমন তেমন ভাবে চুল কাটলে হবে না। এখন দেখো অনেক স্টাইলের চুল কাটা বর্তমানে দেখা যায়। আসলে কি এগুলো সঠিক? না, এগুলো সঠিক না। একজন ছাত্র হিসেবে তোমার দায়িত্ব হলো তোমাকে একটা ছাত্রের মতো আচরণ করতে হবে। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার যেটা দায়িত্ব তোমাকে সেটাকে অবশ্যই পালন করতে হবে। এবং পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তারা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার ছেলে বা মেয়ে কোথায় যাচ্ছে, তার বন্ধু বান্ধব গুলো কেমন, তার চলাফেরার মধ্যে কোনো অসঙ্গতি লক্ষ্য করছেন কিনা, তার হেয়ার স্টাইল, তার কথাবার্তা, এগুলো সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা, এগুলো অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা বড়রা যদি আমাদের ছোটদের প্রতি দায়িত্বশীল না হই, তাহলে কখনোই কিন্তু আমরা নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো না। সেজন্য অবশ্যই আমাদের ছোট ভাই বোন অথবা ছেলে মেয়েদেরকে অবশ্যই তাদেরকে চোখে চোখে রাখতে হবে। তার বন্ধু বান্ধব গুলো কেমন হচ্ছে, তার হেয়ার স্টাইলটা কেমন হচ্ছে, সে সময় মতো গোসল, খাওয়া দাওয়া সবকিছু ঠিক করছে কিনা, এগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর দেখো সপ্তাহে একবার হাত ও পায়ের নখ কাটা, আমাদের প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট একটা দিনে হাত এবং পায়ের নখ অবশ্যই কেটে নিতে হবে। না হলে কি হবে, হাতের নখে ময়লা বা জীবাণু থেকে যাবে এবং সেই জীবাণুটা খাবারের মাধ্যমে আমাদের পেটে চলে যায়। যে কোনো কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া, যে কোনো কিছু খাবার পূর্বে আমাদেরকে অবশ্যই হাত ধোয়ার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। করোনার আগে কিন্তু আমরা এই অভ্যাসগুলো এতটা ছিল না, যতটা অভ্যাস আমরা করোনাকালীন সময়ে নিজেদেরকে বদল করে বা তৈরি করে নিয়েছি। এখন দেখো বাইরে থেকে যেই আমরা খুব দ্রুত ফ্রেশ হয়ে যাচ্ছি, আগে কিন্তু তেমনটা করতাম না, হয়তো বা করতাম কিন্তু অধিকাংশ সময় কিন্তু আমরা সেটা করতাম না। বাইরে থেকে যেয়ে আমরা হাত মুখ দ্রুত ধুয়ে নিচ্ছি, খাবার পূর্বে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিচ্ছি, সাবান থেকে আমরা হ্যান্ড স্যানিটাইজ করে নিচ্ছি। অর্থাৎ যে কোনো ভাবে কি হচ্ছে, যে কোনো এখন কিন্তু আমাদের হাতে বা শরীরের যে কোনো জায়গায় জীবাণু আমাদের অবশ্যই মেরে ফেলতে হচ্ছে বা ধ্বংস করে ফেলতে হচ্ছে, নাহলে কি হচ্ছে, আমরা খুব দ্রুত অসুখ বিসুখের মধ্যে জড়িয়ে পড়ছি। পরিষ্কার ও বিশুদ্ধ পানি পান করা, পানির অপর নাম জীবন। আমরা জানি যে পানির অপর নাম জীবন, তবে সেটা অবশ্যই পরিষ্কার পানি এবং পরিষ্কার ও বিশুদ্ধ পানি হতে হবে। যেমন তোমার পানি খেলেই যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে তা কিন্তু না, আমাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পানি খেতে হবে। নিয়মিত সুষম খাদ্য গ্রহণ, উপরোক্ত সব কাজগুলো সঠিক মতো করলাম কিন্তু সুষম খাদ্য আমি গ্রহণ করলাম না, তাহলে হবে না। আমাদেরকে উপরোক্ত কাজগুলো করার পাশাপাশি অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং সেটা অবশ্যই পরিমাণ মতো। অতিরিক্ত, পৃথিবীতে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। কাউকে অতিরিক্ত ভালোবাসা ভালো না, কাউকে অতিরিক্ত ঘৃণা করাও ভালো না, অতিরিক্ত পড়াশোনা করাও ভালো না, অতিরিক্ত খেলা করা ভালো না, অতিরিক্ত খাবারও ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সবকিছুই করতে হবে নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে, অর্থাৎ পরিমাণ মতো, পরিমাপ মতো। তুমি দেখা যাচ্ছে নিয়মিত গোসলের ক্ষেত্রে বলি, তুমি দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে গোসল করছো না, আবার একই দিনে দেখা যাচ্ছে শীতের দিন তুমি দিনে 4 থেকে 5 বার করে গোসল করছো, আবার গরমের সময় দিনে 2 বার থেকে 3 বার গোসল করা ভালো। কারণ হচ্ছে গরমে কি হচ্ছে, শরীরটা প্রচন্ড পরিমাণে ঘেমে যায়। সময় মতো চুল ছাড়া, দেখা যাচ্ছে তুমি যদি প্রত্যেক দিনই চুল ছাড়ো তাহলে কি হবে, মাথায় চুল থাকবে না। সপ্তাহে একবার হাত পায়ের নখ কাটো, তুমি প্রত্যেকদিন নখ কাটছো, এটা হচ্ছে অতিরিক্ত। প্রত্যেকদিন নখ কাটা, হাত পায়ের নখ থাকবে। যে কোনো কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া, তুমি দেখো আধা ঘন্টা ধরে শুধু হাতে সাবান দিয়েই যাচ্ছ, এটা কি ভালো না, এটা অতিরিক্ত, এগুলো কিন্তু কোনো কিছুই ভালো না। আবার অতিরিক্ত খাবারও কিন্তু ভালো না। দেখা যাচ্ছে তোমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তোমাকে খেতে হবে। অতিরিক্ত যদি খাও তাহলে কি হবে, সেই অতিরিক্ত খাবারটার ভিতরে যে ডাইজেস্ট হতে, অর্থাৎ শরীরের অভ্যন্তরীণ যে সকল ক্রিয়াগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, তাদেরকে তো কাজ করতে হবে। দেখা যাচ্ছে তোমার পক্ষে সর্বোচ্চ দেখা যাচ্ছে 25 কেজির ওজনের একটা ভারী বস্তু বহন করা সম্ভব, কিন্তু তোমাকে দেওয়া হলো 50 কেজি, তাহলে তোমার পক্ষে তো সেটা বহন করা সম্ভব না। ঠিক পাকস্থলীর ক্ষেত্রে তাই, খাবারটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু তার ডাইজেস্ট করতে অনেক সমস্যা হবে। সেজন্য আমাদেরকে অবশ্যই পরিমাণ মতো খেতে হবে।
পেটের পুরো অংশটাকে পুরো 3 ভাগে ভাগ করে নিতে হবে। 1 ভাগ পানি থাকবে, 1 ভাগ খাবার থাকবে, 1 ভাগ ফাঁকা থাকবে। অর্থাৎ 3 ভাগের 2 ভাগ খাবার থাকবে, বাকিটা ফাঁকা থাকবে। আমাদেরকে অবশ্যই সবকিছু নিয়ম মতো খেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সাধারণ সংক্রামক রোগ, এতক্ষণ আমরা খাবার দাবার অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানলাম। এবার আমরা রোগ সম্পর্কে জানবো। সাধারণ সংক্রামক রোগটা কি? সাধারণ সংক্রামক রোগ হচ্ছে যে রোগটা খুব দ্রুত একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। সেটা কি যে কিসের মাধ্যমে? পানি হতে পারে, বাতাস হতে পারে, এগুলোর মাধ্যমে এই যে রোগগুলো ছড়িয়ে পড়ে সেগুলো হচ্ছে আমাদের সাধারণ সংক্রামক। যেমন যক্ষ্মা, টাইফয়েড, হাম, ম্যালেরিয়া, এইডস, জন্ডিস, ডিপথেরিয়া, সর্দি, জ্বর ও পোলিও, এগুলো কিন্তু আমাদের সাধারণ সংক্রামক রোগ। এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। সংক্রামক রোগের লক্ষণগুলো কি কি? সর্দি জ্বর বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সংঘটিত হয়। এই জ্বরে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে রোগ জীবাণু বায়ুবাহিত হয়ে অন্যের শরীরে প্রবেশ করে। যক্ষ্মা একটি জীবাণুঘটিত রোগ। ক্ষুধামান্দ্য, দুর্বল বোধ, দ্রুত ওজন হ্রাস, জ্বর ইত্যাদি যক্ষ্মার লক্ষণ। এগুলো হচ্ছে যক্ষ্মা রোগের লক্ষণ। কারো এই লক্ষণগুলো দেখা দিলে খুব দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। যদি তুমি চিকিৎসা না নাও, সঠিক সময়ে যদি তুমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারো, তাহলে পৃথিবীতে কোনো কিছুই কিন্তু অর্জন করা সম্ভব নয়। সেজন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। টাইফয়েড একটি সংক্রামক রোগ। ডায়রিয়া ও কলেরার মতো টাইফয়েড একটি পানিবাহিত সংক্রামক রোগ। শরীর ও মাথা ব্যথা, প্রচন্ড জ্বর, ক্লান্তি এ রোগের প্রধান লক্ষণ। হাম একটি ভাইরাসজনিত রোগ। হামে আক্রান্ত শিশুদের প্রচন্ড জ্বর হয়, মুখ, গলা ও দেহের অন্যান্য অংশে লালচে দানা দেখা যায়। ম্যালেরিয়া একটি সংক্রামক রোগ। শরীর কাঁপিয়ে জ্বর আসা, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, ক্লান্তি, বমি ভাব। ডায়রিয়া এ রোগের লক্ষণ। তাহলে উপরোক্ত লক্ষণগুলো দেখা দিলে আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তুমি চিকিৎসকের পরামর্শ না নিয়ে যদি মনে করো যে আমার ম্যালেরিয়া হয়ে গেছে, এই দুশ্চিন্তা করতে করতে তুমি কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে যাবে। সুতরাং সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা কিন্তু রোগের অন্যতম একটা লক্ষণ, উৎস। অর্থাৎ সমস্ত রোগের জন্মদাতা হচ্ছে দুশ্চিন্তা থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। এইডস একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এই ভাইরাসের নাম HIV। কোনো ব্যক্তির শরীরে সংক্রমণ ঘটলে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমশ কি হয়? কমতে থাকে। অর্থাৎ এই ভাইরাস দিলে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে যায়। অর্থাৎ শরীরের ইমিউনিটিটা আস্তে আস্তে কমে যায়। ডিপথেরিয়া শিশুদের আরেকটি মারাত্মক সংক্রামক রোগ হচ্ছে ডিপথেরিয়া। জ্বর আসা, গলা ব্যথা এবং গলা ফুলে গিয়ে খাবার খেতে অসুবিধা হয়। এটা হচ্ছে ডিপথেরিয়া রোগের অন্যতম একটা লক্ষণ। পোলিও শিশুর আরেকটি মারাত্মক সংক্রামক রোগ হচ্ছে পোলিও। প্রথমে জ্বর হয়, পরবর্তী পর্যায়ে মাথা ব্যথা করে, শিশুর ঘাড় শক্ত হয়ে যায় এবং হাত পায়ের প্রচন্ড ব্যথা হয়, শিশু দাঁড়াতে পারে না, পরে পঙ্গু হয়ে যায়। দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা একটি পোলিও শিশু। দেখো তার হাতগুলো কেমন বাঁকা হয়ে গেছে, পা গুলো সরু হয়ে গেছে, চিকন হয়ে গেছে, অর্থাৎ সে পঙ্গু হয়ে গেছে। সারা জীবনের জন্য তাকে এই পঙ্গুত্ব বহন করতে হয়। কি কারণে? পোলিওর সময় মতো এই পোলিওর টিকাটা গ্রহণ না করার জন্য। এখানে আরো একটা ব্যক্তিকে তোমরা দেখতে পাচ্ছ, তার পায়ের অবস্থা দেখো কেমন হয়ে গেছে, সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। এ থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। আর এগুলো দেখো বিভিন্ন কিছুর মাধ্যমে কিন্তু এই জীবাণুগুলো ছড়িয়ে থাকে। মাকড়সা দেখছো, তেলাপোকা দেখছো, ইঁদুর, তারপরে পিঁপড়া, আরো বিভিন্ন যে কীট পতঙ্গ আছে এগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রকারের রোগগুলো ছড়িয়ে থাকে। সংক্রামক রোগের কারণ ও ফলাফল। আসলে কেন সংক্রামক রোগগুলো হয়ে থাকে এই সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, জীবাণুর সংক্রমণের কারণে অনেক রোগ সৃষ্টি হয়। আমাদের চারপাশে নানা রকমের জীবাণু ঘুরে বেড়াচ্ছে। লক্ষ কোটি বছর আগে পৃথিবীতে মানুষের জীবাণুর অস্তিত্ব ছিল। তবে সকল জীবাণু যে শরীরের জন্য ক্ষতিকর তা কিন্তু নয়। কোনো কোনো জীবাণু আমাদের জন্য উপকারী। সুপ্রিয় শিক্ষার্থীরা, সংক্রামক রোগের প্রতিকার। কিভাবে সংক্রামক রোগগুলো প্রতিকার করা যায়? ইংরেজিতে একটি প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। অর্থাৎ আরোগ্যের চেয়ে প্রতিরোধ ভালো। সংক্রামক রোগ প্রতিকারের জন্য কিসের ব্যবস্থা গ্রহণ করা উচিত? সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা কিভাবে এগুলো প্রতিকার করতে পারি। টিকা গ্রহণের মাধ্যমে, ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে আমরা এ থেকে পরিত্রাণ পেতে পারি।
ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা নিজেরা যদি ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি তাহলে কোনোভাবেই কিন্তু এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। হাত ধোয়ার অভ্যাস করা, আমাদেরকে অবশ্যই নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করতে হবে। আগেও কিন্তু আমাদের এই অভ্যাসটা ছিল না। এই করোনার জন্য আমাদের এই অভ্যাসটা তৈরি করতে হবে এবং তৈরি হয়ে গেছে, এবং এই অভ্যাসটা আমাদেরকে ধরে রাখতে হবে। খাদ্য প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ ও পরিবেশনে সতর্ক থাকা। খাদ্য প্রস্তুত রক্ষণাবেক্ষণে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সকল বন্য গৃহপালিত পশু পাখির বিষয়ে সাবধান থাকতে হবে। কীটপতঙ্গের কামড় এড়িয়ে চলতে হবে। জীবাণুমুক্ত নিরাপদ পানি পান করা ও আত্মসচেতনতা সৃষ্টি হচ্ছে এ থেকে পরিত্রাণের উপায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো, এই যে বিশুদ্ধ পানি, পরিষ্কার বিশুদ্ধ পানি, টিউবওয়েলের একদম পরিষ্কার বিশুদ্ধ পানি, তো প্রত্যেকটা টিউবওয়েলের পানি যে পরিষ্কার বা বিশুদ্ধ তা কিন্তু নয়। যে সকল টিউবওয়েল তোমাদের যে সবুজ চিহ্নিত টিউবওয়েল, এগুলো হচ্ছে বিশুদ্ধ পানি। আর কিছু থাকে তোমার হচ্ছে লাল চিহ্নিত, এগুলো হচ্ছে আর্সেনিক যুক্ত, সেগুলো পানি তোমার হচ্ছে খাবার বা অন্যান্য কাজে ব্যবহার করা যায়, শুধু কিন্তু কোনো খাবার কাজে ব্যবহার করা যাবে না। এই দেখো টিকা গ্রহণ, ছোট্ট একটা শিশু কিভাবে টিকা গ্রহণ করছে, তো তার একটা চিত্র দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে হাত ধরো, এটা আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে। দেখো এখানে একটা মুরগির খামারের ছবি দেখতে পাচ্ছি। আমরা এগুলো থেকে ফিরে এসে অবশ্যই আমরা এগুলো সুন্দরভাবে হাত ধুয়ে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে তোমাদের জন্য মূল্যবান মূল্যায়ন আছে। চলো আমরা মূল্যায়নের প্রশ্নগুলো একটু দেখে নিই। স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য হচ্ছে শরীরের নীরব অবস্থা কি স্বাস্থ্য বলে। সংক্রামক রোগ বলতে কি বোঝায়? অর্থাৎ যে রোগটা একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে সেটা হচ্ছে সংক্রামক রোগ। সংক্রামক রোগের কারণগুলো কি কি? সংক্রামক রোগের অনেকগুলো কারণ আছে। যেমন হচ্ছে পরিষ্কার বিশুদ্ধ পানি আমাদেরকে ব্যবহার করতে হবে, পরিষ্কার বিশুদ্ধ পানি ব্যবহার না করা, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস না থাকা, এগুলোর মধ্যে বিভিন্ন মাধ্যমে আমাদের কিছু সংক্রামক রোগগুলো হয়ে থাকে। সংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি? সংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো হচ্ছে, অর্থাৎ যে কোনো রোগ প্রতিরোধের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এটাই হচ্ছে সকল প্রকার রোগ থেকে নিজেকে পরিত্রাণ রাখা, ভালো রাখা। তুমি যদি নিজে সচেতন না হও তাহলে কিন্তু কোনোভাবেই এই সকল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আগামী দিন তোমাদের নতুন একটা অধ্যায়ের উপরে নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় অবস্থান করো। খুব বেশি প্রয়োজন ছাড়া আমরা কেউ বাসার বাইরে যাব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।